ট্রাম্প দাবি করছেন যে তিনি আসলে যুদ্ধ বন্ধ কার্যকর করা, শান্তি প্রতিষ্ঠা করার বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখছেন। কলকাঠি কি আদৌ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাড়ছে নাকি পুতিন নাড়ছেন? Who is playing the cards? I think it is Putin. He's a tough negotiator. যে কোনো স্ট্রং কান্ট্রি তার নেইবারিং উইক কান্ট্রিকে একটা দখল করার একটা নিয়ম তৈরি হয়ে যাচ্ছে। খুবই দুঃখজনক। ট্রাম্প চাচ্ছে তার পার্সোনাল গেইন এবং নাম ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, প্রত্যেক দিন উনি টেলিভিশনের সেন্টার পয়েন্টে থাকুন। ওনার একটা যে আগের থেকে তার পার্সোনালিটিতে আমরা দেখেছি, ওটা করার জন্য এই ইউক্রেনকে ব্যবহার করছেন কিনা, এটা যদি হয়ে থাকে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা হবে। আমেরিকা আসলে যেই তৎপরতা চালাচ্ছে, কিংবা ট্রাম্প আসলে যেই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে, যদিও ট্রাম্প আজকে বলেছেন যে পুতিনের সাথে তার বন্ধুসুলভ সম্পর্ক এবং তিনি যতটা আশাবাদী ছিলেন যে পুতিন তার কথা শুনবে, পুতিন তার কথা শোনেননি। ট্রাম্প দাবি করছেন যে তিনি আসলে যুদ্ধ বন্ধ কার্যকর করা, শান্তি প্রতিষ্ঠা করার বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখছেন। যদিও আমি এটা স্বীকার করি যে ট্রাম্পই একমাত্র পেরেছেন যে পুতিনকে আলোচনা টেবিলে বসাতে, অন্য কোনো ভাবে হয়তো এটা খুব একটা সম্ভব ছিল না। কিন্তু তারপরেও আসলে সার্বিক বিষয় নিয়ে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, কলকাঠি কি আদৌ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাড়ছে নাকি পুতিন নাড়ছেন? এখানে আমি একটা জিনিস উল্লেখ করব যে যে আপনার লাইভ অ্যাক্টিভ মাইক ছিল, সেই মাইকে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে ইমানুয়েল ম্যাক্রোকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে পুতিন বলেছে যে আই উইল ডু দিস ডিল ফর ইউ, মানে ট্রাম্পের জন্যই সে এই ডিলটা করবে। এর দুটো মিনিং হতে পারে। যাই হোক, এখন ব্যাপারটা যে এই যে আলোচনাটা হচ্ছে, মিটিং হলো, তারপরে সামনে মিটিং হবে, এটা কতটা সার্থক হতে পারে সেটা আমার মনে এখনো সন্দেহ রয়েছে যে এটা কতটা সার্থক হয়। কারণ দুটো পক্ষে পুতিনের যে কন্ডিশনস গুলো সে দিয়েছে ভার্সেস জেলেনস্কি যে কন্ডিশনস দিয়েছে, এই দুটোর কোনো ওভারল্যাপ নেই। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমি যদি দুটো ভেন ডায়াগ্রাম আঁকি দুজনার দুটো সেট নিয়ে, তাহলে এর কমন ওভারল্যাপ নেই। তার অর্থ তারা একজনের সঙ্গে আরেকজনের কোনো মিলই এই সামনের যে ব্যাপারে। কাজেই আমি ওভারল্যাপ যদি না থাকে, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প পারবে পুতিনকে? আপনার প্রশ্নটার একটা ভালো উত্তর হতে পারে যে হু ইজ প্লেইং দ্য কার্ডস? আই থিঙ্ক ইট ইজ পুতিন। হি ইজ এ টাফ নেগোশিয়েটর অ্যান্ড ব্যাটল ফিল্ডে তারা উইন করছে, একটু 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 করে আগাচ্ছে। এবং আপনি যদি ম্যাপের দিকে তাকিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে ইউক্রেন এবং রাশিয়ার বর্ডার, ইস্টার্ন বর্ডার যেটা ইউক্রেনের, আর রাশিয়ার ওয়েস্টার্ন বর্ডার, এটার দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, একটা লাল প্যাচ একদম আপনার সেই আমি বিস্মিত, যেটা কার্কিভেরও কিছু অংশ নিয়ে শুরু হয়েছে। ইট গোজ অল দ্য ওয়ে by the coastline of the Azov Sea, and then it comes into the একদম আপনার যেটা নিপ্রো রিভারের অববাহিকা, যে একদম বদ্বীপ যেখানে মেইন এস্টুয়ারি, ও থেকে সে নেমে গেছে একদম আপনার এর উপরে, যেটা হলো খুব ইম্পর্টেন্ট, যে সেভাস্তোপোল এবং আপনার যেটা নিয়ে অনেক দিনের দীর্ঘকালীন ঝগড়া। কাজেই আমার যেন মনে হয় যে এই ল্যান্ড পেয়ে শুধু যে ডোনাল্ড ট্রাম্প খুশি তা নয়, সে চাচ্ছে যে ডনেটস্কে যে মাত্র 20% যেটা ইউক্রেনের হাতে আছে, 80% সে দখল করে নিয়েছে, সেই 20% কেও সে সোয়াপ করতে চায়। তার অর্থ দ্য ক্রাইমিয়া তো গেল, ওই যে আমি যেখানে বললাম সেভাস্তোপোল, এদিকে ডনেটস্ক লুহানেস্ক যাবে, এবং শুধু তাই নয়, জাপোরিজিয়া খারসনের একটা বিরাট অংশ এটা রাখতে চায় পুতিন। এমনি একটা পরিস্থিতিতে
মানে জেলেনস্কির পক্ষে এতগুলো জমি, প্রায় 20% অফ ভেরি রিচ, মানে যে ল্যান্ড 20% শুধু নয়, এটা মিনারেল, যেটা আপনি জানেন, মানে রেয়ার আর্থ, এগুলো ওখানে আছে, এবং কোল আছে, এবং এটা দারুণ সুন্দর এগ্রিকালচার এলাকা, প্রডিউসিং অনেক ইন্ডাস্ট্রি। এই এলাকাকে উনি যদি ছেড়ে দেন, তাতে কি উনি রাজি হবেন? আর উনি রাজি হলেও কি ইউক্রেনের যে পপুলেশন যারা এবং তার যারা বিরোধী দল আছে তারা এতে রাজি হবে? কাজে আমি মানে এটা আমার কাছে খুবই কনফিউজিং। সবাই চাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ হোক, কিন্তু আরো একটা লক্ষ্য করুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছিল যে উনি সিজ ফায়ার করতেই হবে, না করলে উনি রাশিয়ার উপরে খুব চটে যাবেন। কই সিজ ফায়ার তো হলো না। পুতিন বলল যে নো সিজ ফায়ার, এবং ঠিকই তার সঙ্গে আলোচনার একদিন পরে ইউরোপিয়ানদের সঙ্গে উনি যদি বসছেন ডোনাল্ড ট্রাম্প, তার একদিন পরে, মাত্র একদিন পর, একদিনও না কয়েক ঘন্টার মধ্যেই সে এই যে আপনি বললেন যে কতগুলো ড্রোন, 270টা ড্রোন। হ্যাঁ, তাহলে তাহলে এটা কিভাবে যে এই পিস ট্রিটি হতে পারে? আরো একটা ব্যাপার যে আমরা লক্ষ্য করবো যে 1994-এ যে বুদাপেস্ট মেমোরেন্ডাম হয়েছিল, তাতে কিন্তু গ্যারান্টি ছিল যে যে যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, এই 3 কান্ট্রি একে গ্যারান্টি দিচ্ছে। আমার মনে হয় তুরস্কও ছিল, আই ফরগট হুইচ অ্যানাদার কান্ট্রি, যে এদের গ্যারান্টি ছিল যে যদি মানে কেউ আক্রমণ করতে যায় ইউক্রেনকে, তাহলে এরা সবাই তার পক্ষে চলে যাবে। লক্ষ্য করে দেখুন, এদেরই একজন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, আর বাকি সিগনেটারি যারা ইউনাইটেড কিংডম এবং আমেরিকা, তারা তো কিছু করলো না, তারা তো গিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। এমনকি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, কিন্তু প্রথম দিকে আপনি যদি লক্ষ্য করেন অস্ত্রগুলো রেঞ্জ ছিল কত, 20 মাইলস, মানে অল ডিফেন্সিভ, মানে এদের মানে হাত বেঁধে রেখেছে যুদ্ধের জন্য। তো এমনি একটা পরিস্থিতিতে ইউএস যে গ্যারান্টি প্রথম বলছিল যে আমরা যদি মানে শান্তি চুক্তি হয়, তাহলে ইউক্রেনের রক্ষার জন্য, তার ইন্টিগ্রিটির জন্য, সোভেন যে অংশটা থাকবে এটা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে গিয়ে একত্রে কন্ট্রিবিউট করবে, এবং আর্টিকেল 5 যেটা মানে নেটো, সেই আর্টিকেল 5-এরই মানে মানে নেটোতে তাকে নেবে না, কিন্তু আর্টিকেল 5-এর ধারাটাকে তারা ইমপ্লিমেন্ট করবে। তার অর্থ যদি একজন আক্রান্ত হয় এদের মধ্যে, মানে দ্যাট মিনস ইউক্রেন যদি আক্রান্ত হয় তাহলে সবাই আক্রান্ত, এইভাবে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এখন তো তার শুনছি না সেই আর্টিকেল 5। এখন এমনকি ডিফেন্সের জন্য যেটা ঠিক হয়েছিল, সেখানেও কিন্তু লেটেস্ট যেটা শুনলাম, ডোনাল্ড ট্রাম্প এবং তার যে প্রেস সেক্রেটারি যে বলছেন যে there will be no boots of US on the ground of Ukraine, তার মানে কোনো ল্যান্ড আর্মি যাচ্ছে না, কোনো ফিজিক্যাল ফোর্স থাকবে না। তারপরে বলছে যে এয়ার প্রতিরক্ষায় তারা যেতে পারে, চিন্তা করে দেখুন, নট দে উইল গো। তাহলে এমনি একটা পরিস্থিতিতে যেহেতু ইউক্রেন যুদ্ধে ভালো করছে না, এবং না করার মেইন কারণ, এখানে আমি বাইডেনকে অপবাদ দেব, সে যদি প্রথম দিক থেকে ভালো অস্ত্র দিত এবং মানে মানে অ্যাগ্রেসিভ ওয়েপন্স দিত, 200 মাইলস রেঞ্জের অস্ত্র দিত, তাহলে কিন্তু যুদ্ধের পরিস্থিতি অন্যরকম থাকতো। শুধুমাত্র ডিফেন্সিভ ওয়েপন্স দিয়েছে। কাজে এমনি একটা পরিস্থিতিতে আমরা অপেক্ষা করতে থাকবো যে আলটিমেট কি হয়। তবে আমার খুবই সন্দেহ হচ্ছে যে ইট কুড এন্ড আপ উইথ এ ভেরি ব্যাড সিচুয়েশন ফর ইউক্রেন। তার মানে 21st সেঞ্চুরিতে আমাদের চোখের সামনে দেখলাম যে ইউরোপের একটা স্বাধীন দেশ তার স্বাধীনতার বিরাট অংশ ছিনিয়ে নিল অন্য কেউ। এবং এটা একটা এক্সাম্পল হতে পারে, যেমন ধরুন যদি ভারত কোনোদিন আমাদের উপরে খেপে যায়, বাংলাদেশের উপরে, সে যদি বলে যে ওই যশোর মানে কুষ্টি অঞ্চলে প্রচুর মাইনরিটি আছে, এগুলো আমার অঞ্চল, হ্যাঁ, এই বলে সে যদি সৈন্য নিয়ে এখানে দখল করার চেষ্টা করে, তাহলে আমরা কি করব? আমাদের তো ওরকম, আমাদের সৈন্যবাহিনী তো অত বিশাল নয়, আমরা জানি যে খুবই লিমিটেড রিসোর্স আমরা আমাদের সৈন্যবাহিনীকে দেই, তাতে তো কেউ কিছু বলবে না, এটা দখল করে নেবে। কাজে এই যে এক্সাম্পলটা ক্রিয়েট হলো, এটা কিন্তু বিশ্বের সবার জন্য খুবই একটা খারাপ এক্সাম্পল। যে কোনো স্ট্রং কান্ট্রি
তার নেইবারিং উইক কান্ট্রিকে একটা দখল করার একটা নিয়ম তৈরি হয়ে যাচ্ছে, খুবই দুঃখজনক। জি, প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার সংখ্যাগুলো কি আসলে একই রকম? আমি ডক্টর সরের সাথে অনেক একমত, কিন্তু এখানে আরো দু তিনটা ফ্যাক্টর যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্প কি চায়, ট্রাম্পের যে পার্সোনালিটি, ট্রাম্পের যে রোল, ট্রাম্প যে কি করবে, আমার কাছে তো মনে হয় ট্রাম্প এখন কনফিউজ। ট্রাম্প যে তার পলিসি নিয়ে কিভাবে এগোবে, কারণ পুতিনের সাথে সে যোগাযোগ করার যেরকম বিভিন্নভাবে চেষ্টা করেছে, পুতিন কিন্তু একটুও এই ইনিশিয়েটিভে আসার কোনো ইচ্ছা ছিল না। তাকে জোর করে বিভিন্নভাবে বলে প্রেসার করিয়ে কমাবার চেষ্টা করছে। উনি নিজে তার রাজনীতির কমিটমেন্ট করেছেন যে আমি প্রেসিডেন্ট হলেই একদিনের ভেতরে ইউক্রেন যুদ্ধ শেষ করে ফেলব, বা অন্যান্য ভাবে উনি চেষ্টা করবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি ভাবছেন যে উনি যেভাবে আমেরিকাকে গায়ের জোরে রিপাবলিকানদের থ্রুতে যেভাবে মানে কন্ট্রোল করেন, উনি হয়তো পুতিনকে এবং ইন্টারন্যাশনাল ফিল্ডেও সেইভাবে পলিসি নিয়ে হয়তো কিছুটা এগোতে পারবেন। কিন্তু আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ফেজেই দেখতে পাচ্ছি যে আমেরিকা ডেমোক্রেটিক কান্ট্রি এবং ডেমোক্রেটিক লিডার, সেখানে ডেমোক্রেসির লিডারদের সাপোর্ট না করে, ডেমোক্রেটিক কান্ট্রিদের সাপোর্ট না করে উনি যাচ্ছেন প্রত্যেকবারই রাশিয়ান পক্ষে, এবং একটা ডিক্টেটোরিয়াল, একটা করাপ্ট, একটা মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে যে পুতিনের ইতিহাস আমরা জানি। সে অন্য কোনো দেশে যেতে পারে না, কারণ ইন্টারন্যাশনাল ট্রিব্যুনালে তার কেস রয়েছে, তার এগেনস্টে যে কোনো জায়গায় সে অ্যারেস্ট হতে পারে। তো এই যে সিচুয়েশন একটা রয়েছে, সেখানে আমার কাছে যেটা মনে হয় ট্রাম্পের যে পার্সোনালিটি, ট্রাম্প চাচ্ছে তার পার্সোনাল গেইন এবং নাম ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, প্রত্যেক দিন উনি টেলিভিশনের সেন্টার পয়েন্টে থাকুন, ওনার একটা যে আগের থেকে তার পার্সোনালিটিতে আমরা দেখেছি, ওটা করার জন্য এই ইউক্রেনকে ব্যবহার করছেন কিনা, এটা যদি হয়ে থাকে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা হবে। কারণ ইউরোপের এই যে 10-12 জন লিডার বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের এসে যেভাবে ইউক্রেনকে সাপোর্ট করেছে, জেলেনস্কিকে সাপোর্ট করেছে, এবং যে সাপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে, এই যে ডেমোক্রেসির স্বাধীনতা মেনটেন করার, হিউম্যান রাইটস মেনটেন করার, ভোটিং রাইটস মেনটেন করার যে প্রচেষ্টা, এটা আমরা ট্রাম্পের মধ্যে ওই রকম ভাবে দেখি না, যেটা খুব দুঃখজনক। সেই জন্যে আমার মনে হয় যে ট্রাম্পের এই ইনিশিয়েটিভ কতদূর এগোবে প্রশ্ন রয়েছে। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে ট্রাম্পের এই আলাস্কা মিটিং, পুতিনকে ডাকা, বোধহয় ট্রাম্পের জন্য একটা ভুল স্ট্র্যাটেজি হয়েছে। ওকে যদি দূরে রেখে অন্যভাবে করতো, কারণ এই যে আলাস্কা এসছে পুতিন, এসে আমেরিকান ল্যান্ডে সে একটা ইন্টারন্যাশনাল কাভারেজ যেভাবে পেয়েছে, ও কিন্তু আইসোলেটেড হয়ে গেছিল অনেকখানি। রাশিয়া কিন্তু বেশ আইসোলেটেড হয়ে গেছিল মিডল ইস্ট থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এবং এশিয়ান থেকে, এশিয়ার বিভিন্ন, অস্ট্রেলিয়া, জাপান, এরা অনেক থেকে অনেক দূরে সরে গেছিল, আইসোলেটেড হয়ে গেছিল রাশিয়া। এই সুযোগে সে আবার ওটাকে রিভাইভ করার চেষ্টা করছে এবং একটা সেন্টার পয়েন্টে এসে তাদের, যেটা ট্রাম্পের ইচ্ছা কিন্তু সুযোগটা পেয়েছে পুতিন অনেকখানি। সেই জন্য আমার কাছে এটা মনে হয় যে ট্রাম্পের এই স্ট্র্যাটেজিটা, পুতিনকে আলাস্কায় ডাকাটা, ওয়াজ এ কাইন্ড অফ ফেইলিওর, না হলেও একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে আমার মনে হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।